আমি বিডিআর তদন্ত কমিশন রিপোর্টের উপরে কিছু কথা বলবো। সাবজেক্টটা এটা না যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্টের জন্য আমি এখানে বসে বসে চুলচেরা বিচার করব, না আমি এটা করব না। কারণ আমরা জাস্ট আলাপ আলোচনা করব বিডিআর তদন্ত কমিশন রিপোর্টের ইন্ট্রোডাকশনটা কি ছিল, মেরিট কি ছিল, এই তদন্ত কমিশন ঠিক মতো তদন্ত করেছে কিনা, এবং এই তদন্ত কমিশনের প্রতিবেদন পাবলিক কবে করা হবে। এই তদন্ত রিপোর্টের মধ্যে বেশ কিছু লোকজনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী করা হয়েছে, দোষী করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে, কিন্তু ওই লোকগুলো বাংলাদেশে এই মুহূর্তে চাকরিতে বহাল তবিয়তে আছে এবং দেশের ভিতরেই আছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এই বিডিআর তদন্ত কমিশন অথবা এই মামলাটাকে, এই বিচার প্রক্রিয়াটাকে যে কোনো উপায় এটাকে বন্ধ করে দেয়া যায় কিনা, এটা নিয়ে আজকে কথা বলবো। আমি প্রথমেই স্বাগত জানাবো কারণ হাসিনুর রহমান বীর প্রতীক ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। আমি স্বাগত জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। যত ব্যস্ততাই থাকি না কেন আমি সবসময় সাড়া দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, এটা আমার জন্য, মামুন ভাইয়ের জন্য এবং আমার দর্শকদের জন্য অত্যন্ত ভালো একটা খবর। অনেক মেহেরবানি ভাই, আপনি সময় দিয়েছেন। আর আরো একটা কথা, এমনি ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছি, আমার খুব ভালো লাগতেছে। চমৎকার কথা, এর চেয়ে ভালো কথা আর হতে পারে না। আমি বয়স্ক এক ভদ্রলোকের কাছে, আজকের না ভাই, আজকের কথা না, আমি জানি না ওনার সাথে আপনার কখনো পরিচয় হয়েছিল কিনা। 1983 সালে দলীয় ভাবে হিন্দু ভদ্রলোকের সাথে আমার পরিচয় হলো। এক হিন্দু ভদ্রলোক, ভদ্রলোকের নাম মনীষ সিং। তো ওনার সাথে সংবাদের সম্পাদক ছিল আহমেদুল কবির সাহেব ওনার অফিসে। তো আহমেদুল কবির সাহেবের পত্রিকা বের করা ছাড়াও রিয়েল এস্টেটে বেশ কিছু ইনভেস্টমেন্ট ছিল। ওইখানে সামনাসামনি কথা বলার সময় মনীষ সিং হঠাৎ করে বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি এটা ফিল করতে পারে যে আমাদের শত্রুকে এবং আমাদের বন্ধুকে এটা যদি নির্ধারণ করতে পারে, দেন তাদের নাগরিকত্ব অধিকার বা নাগরিক প্রাপ্তি বা একজন মানুষের সচেতনতা 4 ভাগের 3 ভাগ হয়ে গেল। আমি মনীষ সিং এর দিকে তাকাই, কি বলছিলাম আপনি শুনলে হাসবেন, যে দাদা হাঁটতে পারে খান, পুলিশ কোথায় ফেলান। মনীষ সিং আমার কাছে হাসি দিয়ে বলছিল, আমরা তো মন্দিরে কুলি ওই পারে ফালানোর কথা বলি, কিন্তু দাদা 2-4 জন এখনো আছে যারা এই দেশটারে ভালোবাসে। আমি জানি না মনীষ সিং ঠিক বলছিল কিনা, আর মনীষ সিং এখন জীবিত নাই। However, আজকের আপনি যে কথাটা বলছেন, আপনার এই কথাটাকে আমি কোট করব, আমি যতদিন বাঁচি টক শোতে, যে কর্নেল হাসিন বলছে মনীষ সিং এর নাম আর নেব না, আপনার নাম নেব। ভালো থাকবেন ভাই। আচ্ছা, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি ভাই। আপনাকে আজকের শোতে পেয়ে হঠাৎ করে আমি আনন্দিত। ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। আমি প্রথমে মামুন ভাই একটা কথা আপনাকে আমি বলি, আপনি একজন লয়ার মানুষ। কোন একটা তদন্ত কমিশনের রিপোর্টের পরে অভিযুক্ত যারা থাকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্যানাল কোড অনুযায়ী, ওই লোকগুলা কি বাংলাদেশের ওই সরকারি পজিশনে থাকার কথা, নাকি ওই মুহূর্তে তাদের রিজাইন করার কথা, নাকি অথরিটি তাদেরকে বাদ দেওয়ার কথা, কোনটা? ধন্যবাদ জাকমিজন ভাই, এবং আজকে আমাদের সহ আলোচক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। তো আমি আজকে দর্শক শ্রোতা মন্ডলীর প্রতি শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যে কোনো লয়ার পৃথিবীতে যারা প্যানেল লয়ার প্র্যাকটিস করে, মানে ক্রিমিনাল লতে, যখন নাকি কোনো তদন্তের রিপোর্টে যাদেরকে অভিযুক্ত আকারে আনা হয়, ওই একই সাথে তাদেরকে গ্রেফতার করার ওয়ারেন্ট জারি হয়ে যায়। এটা একটা ভেরি নর্মাল প্রসিডিউর।
আর এত বড় হাইলি কমিশন হয়েছে, যত আমি দেখেছি আর কি, ফজলুর রহমান সাহেবের সাথে আমার কয়েকবার কথা হয়েছে, আমি দু একদিনের মধ্যে কথা বলবো আমার তার সাথে। তারপরেও সাংবাদিকরা ভালো করে প্রশ্ন করতে পারে নাই, সব তো আগের সাংবাদিক। তবুও সাংবাদিকরা যখন নাকি প্রশ্ন করলো দু একজন যে পার্শ্ববর্তী দেশ বলতে কি বুঝাচ্ছেন, তো উনি কিন্তু কমিশন রিপোর্ট যখন পড়ছেন ভিতরে বলেন, তখন সে বলতে বাধ্য হলো কিবা আগে যে পেশার মধ্যে ছিল বলেছিলেন ইন্ডিয়া, এবং লক্ষ্য কি ছিল আমাদের প্রতিরক্ষা এবং সেনাবাহিনীকে দুর্বল করা, এবং কয়েকজনের নাম বল হাসিনা বল। এরপরে তো জাতিসংঘে এটার মামলা করা, হ্যাঁ জাতিসংঘের যে আছে আইসিসি, হ্যাঁ আর একটা হলো সঙ্গে সঙ্গে ওয়াকার সহ যারা যারা আছে পিলখানায়, হ্যাঁ ওই যে হাকিম সাহেবের সাথে আমার পার্সোনালি খুব সম্পর্ক ভালো ছিল। হি ওয়াজ 87-এ ওই যে রেডিসনে একটা বাংলাদেশ নকিং দ্য ডোর 2007-এ আমাকে ইনভাইট করছিল, আমার কিছু রাজনৈতিক কবিতা পড়ে খুব উৎসাহিত হলো। এনিওয়ে, তো উনাকে মনে হয় নাই যে উনি ভারতের প্রতি, কারণ আমার কতগুলো কবিতা ছিল রাজনৈতিক কবিতা পড়ে খুব ফটোকপি করলো এবং আমাকে পরের দিনে বলে ইউ শুড বি দেয়ার। এনএসআই ডিজিএফআই রিপোর্ট করে আমাকে নিজ হাতে দিছিল মেজর জেনারেল সরওয়ার, হি ওয়াজ সিনিয়র আপনার মেজর, পরবর্তীতে সে আপনার প্রেসিডেন্টের হি ওয়াজ ডিফেন্স, হি ওয়াজ মিলিটারি অ্যাডভাইজার সরওয়ার, সবাই চিনেন। তো আমি তো অনেক জেনারেলদের সাথে পার্সোনাল লেভেলে সবার সাথে পরিচয় আছে জানি, কিন্তু আজকে যখন নাকি এই কথাটা বের হয়ে আসলো যে হাকিম সাহেবকে অর্ডার দেওয়া হয়েছিল, উনি গেছিলেন কিন্তু হাকিম সাহেব অর্ডার পালন করেন নাই, এই যে বদমাইশ ক্রিমিনাল বাংলার মির্জাফর ওয়াকার। তো এখানে তো চেন অফ কমান্ডের মধ্যে তো তাকে তো আপা বলছে করা যাবে না, হ্যাঁ তারিক সিদ্দিকী, এত সব প্রকাশ হওয়ার পরে এখন তো ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করা। আর যেহেতু আপনার এই যে ইসে মঈন বলছে যে তদন্ত রিপোর্টে একটা কথা বেরিয়ে আসছে যে হ্যাঁ যদি ভারত যদি আক্রমণ করতো এই করে, তাহলে তোমাকে রাখা হয়েছে কেন? শত্রুপক্ষ আক্রমণ করবে এই ভয়ে তুমি আগে সারেন্ডার করবা? আরে রাজা পুরু যখন নাকি আলেকজান্ডারের বিরুদ্ধে মানে মানে যুদ্ধ ঘোষণা করলো, তখন আলেকজান্ডার অবাক হয়ে গেল, ছোট ছোট রাজারা সারেন্ডার করছে, তখন বলে পুরুকে আমার সামনে নিয়ে এসো, আমি জানতে চাই সে কেন আমার ভিতরে অস্ত্র ধারণ করলো। তখন পুরুকে যখন জিজ্ঞাসা করলো যে সবাই যখন নাকি আমার আগমনের শুনে সারেন্ডার করছে, আত্মসমর্পণ করছে, তুমি একটা ক্ষুদ্র রাজা হয়ে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো, আমি জানতে চাই তোমার কেন, এবং তুমি আমার কাছে এখন কি ধরনের ব্যবহার আশা করো। তখন সে বলছে দেখুন আমি যতই ছোট হই না কেন, আমি প্রজাদের কাছে ওয়াদাবদ্ধ যে আমার রক্ত শেষ বিন্দু দিয়ে আমার দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করবো, সে যত বড় শক্তিশালী হোক না কেন। আর দ্বিতীয়ত একটা রাজা আর একটা রাজার থেকে যেভাবে ব্যবহার আশা করে, আমিও আপনার কাছ থেকে সেরকম ব্যবহার আশা করি। তখন সে ছিল ফিলোসফার কিং আলেকজান্ডার, চিন্তা করলো তাই তো খুব সুন্দর কথা বলছে, সে অ্যারিস্টটলের ছাত্র, অ্যারিস্টটল ছিল সক্রেটিসের ছাত্র, সে বলছে ইয়েস আমি তোমার গেস্ট, ইউ আর ফ্রি। এই উদাহরণ থেকে আমি বলতে চাচ্ছি এই বাংলাদেশের গরিব কৃষক শ্রমিক মেহনতি মানুষের দেশ, তারা নিজেরা অর্ধেক খেয়ে কষ্ট করে এই সেনাবাহিনী পালে, এই সেনাবাহিনীর থেকে এরকম শুনতে আসছে যে আমাকে শত্রু দেশ আক্রমণ করবে বলে আমি কর্নার করি নাই। ধন্যবাদ, আমি উত্তরটা দিতে পেরেছি, একটু এলাবোরেট করলাম। আমি একটু আপনাকে আলোচনার জন্য বলি, ওয়েস্টার্ন কালচার, প্যারিস, ইউরোপিয়ান ল অথবা আমেরিকান ল, এখানে একটা কথা আছে, যে কোনো বিচার কার্যে যদি কাউকে ইনডাইক্ট করা হয়, গ্রেটার সেন্স থ্রু গ্র্যান্ড জুরি সিস্টেম, আমেরিকা আমরা যেটা করে, গ্র্যান্ড জুরি কাউকে যদি ইনডাইক্ট করে, বলে যে এই লোকগুলো এখানে 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 জড়িত, ইনডাইক্ট করার পরে তাদেরকে এটাকে ইংলিশে বলে তাদেরকে অ্যারেঞ্জ করে জাজের সামনে তাদেরকে প্রডিউস করে, জাজ তাদেরকে বেল দেয় অথবা বেল দেয় না, ক্যাটাগরি অফ দ্য ক্রাইম এটা সিলেক্ট করার পরে বলে যে তাদেরকে এই মুহূর্তে হাজতে রাখো, আর যদি রিমান্ড না করে তাহলে বলে বেলে তাদেরকে রিলিজ দাও, কিন্তু কেস বা বিচার প্রক্রিয়া কন্টিনিউ করবে। বাংলাদেশে যে বিডিআর তদন্ত কমিশন করা হয়েছিল মামুন ভাই, আমার যতদূর মনে হয় ওই তদন্ত কমিশনকে এক্সিকিউটিভ প্রিভিলেজ দেওয়া হয় না যে কাউকে ইনডাইক্ট করতে পারবে কি পারবে না। আচ্ছা আমি বুঝলাম তাদেরকে এক্সিকিউটিভ প্রিভিলেজ দেওয়া হয় না যে তদন্ত কমিশন এটা করতে পারবে কিনা, কিন্তু তদন্ত কমিশন এটা কনস্টিটিউশনাল গাইডলাইন ফলো করে একটা কমিশন করা হয়েছে, ঠিক মতো হয়েছে কি হয় না পরের কথা, কিন্তু তদন্ত কমিশন তারা দায়িত্ব পালনের পরে ইঙ্গিত দিয়েছে এরা 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 এইভাবে জড়িত এইভাবে জড়িত। অ্যাটলিস্ট বর্তমান সরকারের দায়িত্ব আছে কিনা এই লোকগুলোকে
করবে কি করবে না তা জানি না, কিন্তু তাদেরকে অ্যাটলিস্ট তাদের পাসপোর্ট আটক করে এটা করবে কিনা যে এই মুহূর্ত থেকে তোমরা যদি পুলিশের চাকরিতে থাকো, আর্মির চাকরিতে থাকো, সিভিল প্রশাসনে থাকো, তোমাদেরকে সাসপেন্ড করা হলো টিল ফার্দার অর্ডার আনটিল দ্য ফিনিশিং দ্য ইনভেস্টিগেশন। সাবজেক্ট এটা হওয়া উচিত কিনা? এক্স্যাক্টলি জাকব মিল্টন ভাই, আপনি তো যদিও আপনি অ্যাটর্নি না, কিন্তু আপনি ল করেছেন, আপনি এলএলএম করছেন ঢাকা থেকে, আমি যা শুনলাম। আপনি অবশ্য কোনো সময় বলেন নাই, আপনি গত টকশোতে আপনি ডিটেলস বলেছেন। তো আপনি তো আইনের পয়েন্টটাই বলেছেন। তো আমি একটা আইনজীবী হিসেবে বলতে চাই, যেহেতু একটা তদন্ত রিপোর্ট পরিষ্কার হয়েছে, এটা একটা হাই পাওয়ার, তখন এইটা নিয়ে তো অলরেডি মামলা আছেই, মামলা আছে না? তো কাজে এখানে এখন যারা বিচার বিভাগে আছে, যেখানে আইসিটি, তার তো দায়িত্ব রয়ে গেছে, কিংবা যেখানে সঙ্গে সঙ্গে প্রাথমিক প্রিকশনারি মেজার হিসাবে ওই 626 জনের মতো এদেরকে যেন আবার সীমান্তে পাল না করে দেওয়া হয়। হ্যাঁ, তো কাজে শুধু আর তাদের চাকরির ব্যাপারটা বললেন, চাকরি তো অটোমেটিকলি তাদের সাসপেন্ড হয়ে যায় টিল ডিসপোজাবল অফ দিস কেস। এটা তো একটা সাধারণ একটা সেন্সিবল লোক বলে, আইনজীবী হিসেবে আমি বলতেই পারি, আপনিও বলতে পারেন, ল ব্যাকগ্রাউন্ডের লেখাপড়া জানালো। মামুন ভাই এবং হাসিন ভাই, আপনাকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো, তারপরে আমি হাসিন ভাইয়ের কাছে যাব। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের। হাসিন, আপনাকে আমি প্রথমেই যে কথাটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, উনি বলেছেন যে উনি এটা চাক্ষুষ প্রমাণ। উনি যদি বলে he is the witness of this heinous crime but he did not act, he failed to act, সেক্ষেত্রে কি আমি ওনাকে বলবো যে উনি নীরব শ্রোতার ভূমিকায় যেভাবে মির্জাফর পলাশীর প্রান্তরে দাঁড়িয়েছিল, বসে বসে কি ওই সাক্ষী হয়েছেন, নাকি ওনার ওখানে করার কিছু ছিল? আমি আপনার কাছ থেকে আপনার মতামতটা জানতে চাচ্ছি। আপনার মাইক্রোফোনটা অফ, হাসিন ভাই। ওকে। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। এখানে তো ভাই, হ্যাঁ, সেনা সদস্য জড়িত না, সেনা সদস্য তো মারা গেছে, পারমিশনের দরকার নাই, সেলফ ডিফেন্সে ফায়ার করতে পারে। সবচেয়ে আশ্চর্য জিনিস, পুরা সিস্টেমটা ঘটছে ভিতরে, এটা হোম মিনিস্ট্রির আন্ডারে, র্যাব হোম মিনিস্ট্রির অধীনে। র্যাব স্পটে চলে গেছে, কর্নেল গুলজারের সাথে কথা বলতেছে, এদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। কে ঢুকতে দেয় নাই? কর্নেল রেজা, এডিজি অপারেশন, সরাসরি জড়িত। তার চেইন অফ কমান্ড হলো হোম মিনিস্ট্রি, অর্থাৎ র্যাবের ডিজি, দেন হোম মিনিস্টার অথবা আইজিপি পুলিশ। সে ওই চেইন ব্রেক করে যমুনায় চলে গেছে তারেক সিদ্দিকীর কাছে। এখন কত বড় গাদ্দার আমরা জানি, এই উনিও জানেন, সেনাপ্রধানও জানেন, এমন কোন জেনারেল নাই জানেন না। তো গর্বের মানে লজ্জার বিষয় কি জানেন না ভাই, সেনাবাহিনী গেটে দাঁড়াই আছে, ঢুকতেছে না, এমন ঢুকতে নিষেধ করা হচ্ছে। আমি জানি ডিএমও জিয়া উনি কিন্তু আদেশ দিয়ে দিয়েছেন, পরিষ্কার আদেশ, এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেনাবাহিনী যাচ্ছে, ওই গাড়িতে বসে কিন্তু এমুনেশন
ভাই ডিএমও ছিল, আপনি বলছেন জেনারেল জিয়াউল হাসান, উনি ডিরেক্ট অর্ডার দিচ্ছে। আপনি কি ওই জিয়াউল হাসান এই মুহূর্তে যে অ্যারেস্ট আছে সে? না 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 না, এটা ব্রিগেডিয়ার জিয়া, অনেক ট্যালেন্ট অফিসার। ওকে, গুলি ভরা হচ্ছিল, সৈনিকরা তো তাড়াতাড়ি আসতেছিল, যে গাড়ি চলতেছে ওই অবস্থায় এমুনেশনে অস্ত্রে গুলি ভরতেছে চেনের মধ্যে। এত পারদর্শী সৈনিক ছিল, সব কেটেছিল আদেশের অপেক্ষায়। আদেশের দরকার ছিল না, ওই আদেশটা প্রতিহত করা হয়েছে। এইটা করছে কিছু অফিসার ছিলেন ওই এলাকায়, আওয়ামী প্রেমী অফিসার, আর মূলত ইউনিফর্ম পরা অবস্থা ছিলেন আমাদের জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার মেজর র্যাঙ্কের ছিলেন। কথা হলো ওনাকে যারা শেখ হাসিনা, হাসিন ভাই, আপনাকে আমি বেয়াদবি, আমার কথাটা বেয়াদবি হিসাবে নিবেন না। তো কমন ভাবে আপনি, আমি, মামুন ভাই, আমরা সবাই জানি যে উনি 17 বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড ছিল, কিন্তু ওই সময় অ্যাক্টিং সিও ছিল, কমান্ডিং অফিসার ছিল, অ্যাক্টিং কমান্ডিং অফিসার। উনি এই 17 বেঙ্গল ছিল 46 ব্রিগেডের অধীনস্থ একটা ইউনিট। এখন ওনার ব্রিগেড কমান্ডারকে বলেছে যে মুভ ফরওয়ার্ড, গো ইন, আর উনি একটা সেল ফোনে কন্টিনিউয়াসলি একজন মেজর তার ব্রিগেড কমান্ডার, তাও আবার নর্মাল ব্রিগেড না, ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড কমান্ডার। একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড সেম ক্ষমতা রাখে যেটা একটা ডিভিশন রাখে, কারণ একটা ডিভিশন যেমনি আর্মি হেডকোয়ার্টারে সরাসরি কমান্ডে, ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড গুলো সরাসরি আর্মির আর্মি হেডকোয়ার্টারের কমান্ডে। তো ওয়াকার মেজর থাকাকালীন আর্মির চেইন অফ কমান্ড হ্যান্ড অর্ডার ভায়োলেট করে বলছে না ভিতরে যাওয়া যাবে না, আপা না বলছে। এই কথাটা কি আপনি মনে করেন শুধু রিউমার, না এটা বাস্তব ছিল যে ওয়াকার বলছে ভিতরে যাওয়া যাবে না না? ভাই এই কথাটা বলি আমি আর কর্নেল জাহিদ দুইজন সিলেটে এই যারা হাকিমের সাথে কথা আমাকে বলি। শুনতে পাচ্ছ না? আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ জালাল ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনাকে ওয়েলকাম করছি। আপনি কি আমাদের কথা শুনছেন? জালাল ভাই জালাল আমাদের স্যার কথা আসসালামু শুনছেন আলাইকুম। আপনি? উনি আমাদের জালাল কথা স্যার শুনছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, যেটা বলছিলাম, হ্যাঁ, ওকে, জি আমি প্লিজ। কর্নেল জাহিদ দুইজন I cannot ময়মনসিংহ hear. থেকে গিয়েছিলাম। I don't know what জালাল ভাই, happened. আপনি কি আমার কথা শুনতেছেন? জালাল ভাই আমার কথা শুনতেছেন? ওকে, হাসিন ভাই আপনি কন্টিনিউ করেন, আমি জালাল ভাইকে নিয়ে আসি। হ্যাঁ, আমরা দুইটা অফিসার স্যারকে, হাকিম স্যারকে একেবারে ক্লোজলি কাছে দিয়ে দিলাম, স্যার কেন আপনি ঢুকেন নাই, সমস্যাটা কোথায় ছিল? উনি ফ্রি অ্যান্ড ফ্রাঙ্কলি বলছেন, আমি ওয়াকারের জন্য ঢুকতে পারি নাই। এখন কথা হইলো, উনি ঢুকতে পারেন নাই, ওনার ব্যর্থতা। উনি কেন মেজর সাহেবের কথা শুনলেন? ওনার তো শোনার কথা না, এটা ওনার ব্যর্থতা। এই জন্য তো রাষ্ট্র ওনাকে রাখেন নাই, ওকে সর্বাত্মক ক্ষমতা দিচ্ছেন, উনি ঢুকেন নাই, ওনার ব্যর্থতা। মেজর কি বললো, ক্যাপ্টেন কি বললো, কর্নেল কি বললো শোনার দরকার নাই, তাকে সর্বোচ্চ আদেশ ডিএমও দিয়ে দিয়েছেন যে আপনি এই কাজটা করবেন। ফাইনালি যেটা বেরোলো, যেটা পরবর্তী শুনতে পারলাম, দুইটা তদন্ত হচ্ছিল, ওনারা চান নাই বা ওনারা গিয়েছিলেন জানে বিডিআর এর সদস্যরা বিডিআর থেকে বের হয়ে না আসেন। ওই যে ইয়া আছে হাসিন ভাই 46 ব্রিগেড কমান্ডার বা 46 ব্রিগেড, ওখানে একটা ইউনিটকে অ্যাসাইন করছে, ওই ইউনিটটা ছিল 17 বেঙ্গল। ওখানে অন্য 46 এর আর কোন আন্ডার কমান্ড ইউনিট কি ওখানে গেছিল নাকি শুধু 17 বেঙ্গল? ওর আগে চলে গেছে তো ফোরফিল্ড, ওর আগে ফোরফিল্ড চলে গেছে। ফোরফিল্ড আর্টিলারি গেছে, ফোরফিল্ড আর্টিলারি ওখানে গেছে না আর্টিলারি আপা, আর্টিলারি তো অন্যান্য অস্ত্র। আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমরা ভাই তো আর্মির লেফট রাইট করি না, আপনার কাছ থেকে শিখবো। আমি জানতে চাচ্ছি ফোরফিল্ড আর্টিলারি ওই সময় গেছে, কিন্তু ফোরফিল্ড কি 46 এর আন্ডার কমান্ড ইউনিট? না, ফোরফিল্ড 46 আন্ডার কমান্ড ইউনিট, কিন্তু ফোরফিল্ড ওই সময় ব্যস্ত ছিল রিটলিং এর জন্য শিক্ষা নির্বাণে। প্রেসিডেন্ট হবেন আমাদের জিল্লুর রহমান, তার প্র্যাকটিসের জন্য সবাই ওখানে রেডি ছিল। অত দ্রুততম সময় তারা মুভ করে চলে যায়, এমুনেশন ছিল না, এমুনেশন পিছন দিয়ে পিক আপ দিয়ে দ্রুত সময় পাঠায়।
এবং এরা 10:30টার মধ্যে তারও আগে পৌঁছে যায় ওখানে। ওর কোনো ফোরফিল মানে না, শুধু আর্টিলারি আছে, ওর কাছে রাইফেল SMG সবই আছে, ওকে, কোনো সমস্যাই ছিল না। এখন আমার কথা হলো 46 ইটস ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং তাদের ডিরেক্ট কমান্ডার ছিল 17 ইনফ্যান্ট্রি, এটা কি বলে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এখন আপনি একটা কথা বলছেন, আমি আপনার কথার সাথে একমত। হাকিম সাহেব যখন টের পেয়েছেন যে ওয়াকার হি ইজ নট অ্যাক্টিং ইন এ গুড ফেথ, হি ইজ নট টেকিং হিজ অর্ডার, সে তাকে অবস্ট্রাক্ট করতেছে, ওই সময় জেনারেল হাকিম উনি কি ফার্দার অন্য কাউকে অ্যাসাইন করতে পারতেন? ওনাকে রাইট হইতে ওয়াকারকে সাসপেন্ড করে অন্য অফিসারকে কমান্ড দেওয়ার মতো অথরিটি ওনার ছিল কিনা? উনি ওয়াকারকে পারলে অ্যারেস্ট করতে পারতেন সাথে সাথে। এই হেডম থাকার মতো আমাদের, ওই যে বললাম না, আমাদের নত জানো, আরো আমি জেনারেল হব, এই যে আমাদের অনৈতিক চিন্তা চেতনা, দায়িত্বের বাইরে, আমরা তো দলীয় হয়ে গেছি। দল থেকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে ভালোবাসি না, দলকে ভালোবাসি। আর নিজের প্রমোশন নেওয়ার জন্য আমরা যত প্রকার অনৈতিক কাজ করতে পারি। এই সারকে আমরা বলছি, এটা ঠিক হয় নাই, আপনার বিপদে পড়বেন পরে। এখন যত সে অকারের নাম বলুক, দুইজনই অপরাধী। অকার মোবাইল দিয়ে ওনাকে শোনাচ্ছিলেন। আপনি আমাকে একটা কথা বলছেন, মানে আপনি যে কথাগুলো বলছেন এই মুহূর্তে, আমি মামুন ভাই আমরা শুনছি আপনার কাছ থেকে। হাকিম সাহেবের ব্যর্থতা হলো যে মুহূর্তে উনি টের পেয়েছেন যে ওয়াকার ইজ নট টেকিং হিজ অর্ডার and he refused to obey his order or follow his order, ওই মুহূর্তে ওয়াকারকে সাসপেন্ড করে ওই মুহূর্তে তাকে স্ট্যান্ড আউট করে সে অন্য কাউকে দায়িত্ব দিতে পারত। আচ্ছা, এইটা হাকিম সাহেবের ব্যর্থতা। তো আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে ওই মুহূর্তে ওয়াকার ওখানে দাঁড়িয়ে থেকে একটা ফোন নিয়ে 9 বার বলেছে আমি আপার সাথে লাইনে আছি, আপা বলছে ভিতরে যাওয়া যাবে না। আপনি কি মনে করেন হাকিম সাহেব ওই সময় চিন্তা করেছে ওরে বাপরে বাপ, মুজিবের মাইয়া, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, সবকিছু সেট আপ, আমি এই মুহূর্তে ওয়াকারের উপরে হাত দিতে গেলে জেনারেল হয়তো দূরে থাক, আমার গুলি করে মেরে ফেলবে, গুলজারের মতো মাইরা ফেলাইবো, অমুক জেনারেলের মতো মাইরা ফেলাইবো, মঞ্জুরের মতো মাইরা ফেলাইবো। উনি কি এই ভয়ে এই অর্ডার গুলো দেয় নাই, নাকি ওই প্রমোশনের জন্য এই অর্ডারটা দেয় নাই? উনি আসলে মেরুদণ্ডহীন ব্রিগেডিয়ার জেনারেল। ওকে ওকে, যার জন্যই উনি ওনার দায়িত্ব বোঝেন নাই, কাজও করেন নাই, তেলবাজি করার জন্য গেছেন ওখানে। আমাদের দায়িত্ববান জেনারেল দরকার, দেশপ্রেমিক জেনারেল দরকার। মারা যাবে, বেতন দেয় মারা যাওয়ার জন্য, সে শপথ করে মারার জন্য, দেশের জন্য। সে দায়িত্ব পালন করেন নাই, তার ব্যর্থতা, তার দণ্ড হইতে হবে। কে বললো? ওয়াকার বললো না। এখন ভাই নিজের লোক ওয়াকার যখন তাইলে এই ভাষণে বলছে কোন আর্মির লোকের ব্যর্থতা নাই, আর্মির লোকরা মারে নাই, আর্মির লোকরা এটা করে নাই, তাহলে আমি আপনার কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা কথা, ওয়াকারের এই ভাষণটা আমি যদি বলি যে সর্বৈব মিথ্যাচারিতা, ভণ্ডামি এবং বিডিআর মিউটিনিকে করা, যারা মারা গেছে তাদের রক্তের সাথে এই গানি করে ওয়াকার এই মন্তব্য দিয়েছে। আপনি যদি আমার এই কথাটাকে ইলেবোরেট করতে চান, ভাই বি মাই গেস্ট, আর যদি ইয়েস নোর মধ্যে উত্তর দিতে চান প্লিজ ডু। আসলে এনারা তো দলের কাজ করছেন, মেইন মিশন ছিল যাদের বিডিআর ওই গেট থেকে বাইর না হইয়া সুধা মানে ওই যে সুধা ভবন যেটা আছে, সুধা ভবন তাই তো মনে হয়, ওইখানে যাতে না যেতে পারে। আপনি দেখেন শেখ হাসিনা থাকবে তার বাসায়, সে চলে গেছে যমুনায়। বাপটা বুঝেন, বোঝা উচিত তো। এর মধ্যে তো রিউমার ছিল, বিডিআর লিফটেড লোকজন পাইছে, ডিজে ভাই জানতো ওখানে মামুন খালেদ পয়সা গেছে। উনি তো থাকবেন গণভবনে, উনি যমুনায় গেছেন কেন? যমুনায় গেছেন কেন? তারা সবকিছুতে আসলে ষড়যন্ত্র ছিল, পরিকল্পিত ষড়যন্ত্র। এবং দুঃখজনক আমরা এতজন অফিসার হারাইছি আমাদের নেগলিজেন্সির জন্য। ওয়াকার কি এটা, ওয়াকারের এই কথায় কি মনে হয়েছে কোনো ব্যর্থতা আছে? বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে, কথার টোনে মনে হয়েছে তার বেইমানির জন্য ওখানে যেই
অফিসার গুলোকে সেভ করা যেত যদি রাইট রোতে ওখানে মুভ করতো 17 বেঙ্গল অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য 46 ব্রিগেড কমান্ডার, তাহলে আপনার কি মনে হয় না সিচুয়েশনটা ডিফারেন্ট হতো? অনেক পরিবর্তন হতো, এটা গর্ব থাকতো আমাদের। আমি যদি 57 জন অফিসার হারাইও ফেলি, আমার বিজয় ছিল, গর্ব থাকতো। তাকে হয়েছে, আমি তো পরাজিত হয়ে আইছি। আরেকটা কথা, কমিশনের রিপোর্ট একটা কথা বলা হয়েছে কর্নেল হাসিন, যে তাপস মুখপাত্র ছিল, মানে হি ওয়াজ দ্য পয়েন্ট ম্যান অফ দিস এন্টায়ার অপারেশন। আপনি একজন মিলিটারি পার্সোনাল এবং আপনার মিলিটারি প্রফেশনে আপনি কোন সার্ভিসেস কোরের অফিসার না, আপনি বোধহয় ফাইটিং কোরের অফিসার, আপনি বোধহয় ইনফ্যান্ট্রি অফিসার। ইনফ্যান্ট্রি অফিসার। ওকে, আপনি কোন ওই সাপ্লাই কোর বা অর্ডিন্যান্স কোরের অফিসার না, অথবা আরবিএফসি এর অফিসার না। আল্লাহ না। ওকে, এখন আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি, আপনি ব্যারিস্টার তাপসকে ওয়াচ করেছেন, ব্যক্তিগতভাবে চিনেন আমি এটা বলবো না, কিন্তু তাকে ওয়াচ করেছেন, তাকে স্টাডি করেছেন। আপনার কি কখনো মনে হয়েছে তাপস একজন মিলিটারি কমান্ডার টাইপ চরিত্র তার ভিতরে আছে, কোনো কিছু কোঅর্ডিনেট করার এবিলিটি তার মধ্যে আছে? আপনার কি কখনো মনে হয় নাই যে তাপসের ভিতরে, আমরা অনেক সময় বলি না যার ভিতরে মহিলা অ্যাটিটিউড, একটা পুরুষের মধ্যে কখনো কখনো মহিলা অ্যাটিটিউড থাকে, আমরা বইলা ফেলাই যে তোর ভিতরে মহিলা স্পার্ম বেশি, আমরা এই ধরনের কথাবার্তা বলি। অবশ্যই কি আপনার মনে হয়েছে এই ধরনের সত্যিকার অর্থে হি ওয়াজ দ্য রিয়াল পয়েন্ট ম্যান? আসলে হয়েছে কি ভাই, এখানে আওয়ামী লীগের নামগুলি চলে আসছে সবাই, আমরা প্রথম থেকে এদেরকেই সন্দেহ করতাম। আমি তো ভাই সৌভাগ্য হয়েছিলাম, মানে বলবো এইভাবে, দুর্ভাগ্য আমার, আমি তো জেলে গেছিলাম এই ঘটনা আমার প্রথম গুমের পরে। ওইখানে তো এই বিডিআর সদস্যদের পাইছি, তারা তো আমার সব কথা বলছে, যে একটা ধূসর বর্ণের গাড়ি আসে, ছাই বর্ণের গাড়ি, সেই গাড়ি থেকেই আসলে ইন্ডিয়ান লোকরা গুলি ছুড়ে এই অপকর্মগুলি করে। মূল প্ল্যানে কিন্তু মারার প্ল্যানিং ছিল না, দিদিকে জিম্মি করার কথা ছিল, এর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এটাকে কয়েক ফেদে করার ছিল, কিছু লোক জানতো কিছু লোক জানতো না। আর এই সবটা কিন্তু করছে তাপস এবং শেখ সেলিম, মূলত এই দুজন হার্ড করে আওয়ামী লীগ। বাকি অ্যাসিস্ট্যান্স বাকি যারা দেওয়ার যেটা ছিল, এমপি বেলালের নাম আসে নাই, কিন্তু আমরা জানি এমপি বেলাল ছিল। একইভাবে ভাই, ভাই আমি 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 বোধহয় আমি একটা কথা আপনাকে বোধহয় বুঝাইতে পারি না, আমি প্রশ্নটাকে একটু রিফ্রেশ করি। ধরেন আপনাকে একটা অপারেশনের দায়িত্ব দেওয়া হলো, আপনি প্ল্যান করলেন অপারেশনটা এইভাবে হবে, আপনি ওই অপারেশনটাকে লিড করতেছেন, আপনি ওখানে নাই কিন্তু দূরে থাইকা আপনি একটা অপারেশনকে লিড করতেছেন। আপনাকে আমি বলি, এই যে ইরাকে যুদ্ধ হয়েছে, আপনি কি জানেন জেনারেল সোয়ার্সকাপ উনি ইরাকে ছিলেন না তখন, উনি পেন্টাগনে বসে বসে ওই যুদ্ধটা পরিচালনা করতেছিলেন। উনি বলতেছিলেন এইভাবে এখানে যাও, এইভাবে এখানে যাও, এইখান থেকে ওইটা করে এইটা করো। আমি 100 ভাগের ভিতরে 100 ভাগ শিওর এটা ওয়েল প্ল্যান একটা ইন্ডিয়ান অপারেশন ছিল। এই ওয়েল প্ল্যান অপারেশনটার অনুমতি দিয়েছে হাসিনা শেখ নিজে। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, এ ধরনের একটা ওয়েল প্ল্যান অপারেশনকে এক্সিকিউট করার জন্য আমার ধারণা ওদের এরকম একজন সোর্স কপ বাংলা এই ভারতে ছিল না, একজন মধ্যে বসে এই অপারেশনটাকে তারা চালাইছে। যেভাবে কথা আছে যে ডিজিএফআই বিল্ডিং এর রয়্যাল লোকজন থাকে, তারা বলছে তাপস ইজ দ্য পয়েন্ট ম্যান। আর আমি তাপসের চরিত্রে, তাপসের কোয়ালিটিতে, তারিখের পার্সোনালিটিতে আমি ওই সোর্স কপ দেখি না, একটা ইডিয়েট দেখি। না ভাই আমি বুঝছি, এটা ছিল কর্নেল শামস, 44 ব্যাটালিয়নের কর্নেল শামস ওখানে ভিতরে। আর বাকিরা তো সমন্বয় ছিল, আর ওইখানে পিছনে বসা ছিল তারেক সিদ্দিকী, অফ ম্যাপ নিয়ে বসেছিলেন তারেক সিদ্দিকী, মাঝখানে অন্যান্য যারা ছিলেন এই আবার তাপস টাপস তারা ছিলেন, বাট মূল জিনিস ছিল কর্নেল শামস এন্ড তারেক সিদ্দিকী। ওকে, বাকিরা আমি যদি কথাটাকে এভাবে বলি যে তারেক সিদ্দিকী হিজ আর্মি জেনারেল, he has some quality and he was coordinating with NSG, National Security Guard of India. Okay, এখন তারেক সিদ্দিকী যদি
অপারেশন রুমে বসে থাকে ম্যাপে কোন জায়গায় কি করবে, এবং তাকে যদি কোঅর্ডিনেট করে কর্নেল শামস ফ্রম পিলখানা, এবং তাকে ব্রেসিং দিচ্ছে জেনারেল মঈন, মেজর ওয়াকারুজ্জামান, এরা যদি কোঅর্ডিনেট করে, তাহলে Tarek, he was just a bloody civilian with a C category or C standard quality to lead the operation. সে শুধু ওই পাবলিকলি হাসিনারে কইছে ফুফাম্মা বা খালাম্মা, আমি এইখানে আসছি, তাকে অ্যাপয়েন্টমেন্ট করবে, and he was the main guy. আমার এই কথাটা বিশ্বাস করতে কষ্ট হয়, যার জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করছি না কথার না মধ্যে না quality ভাই, ছিল আমি একটু বলি ভাই, এটাকে কনফার্ম করা হয়েছে যে আর্মি ভিতরে ঢুকবে না, আর্মি Okay. ভিতরে ঢুকবে না। ডু ইউর জব ইনসাইড দ্য বিডিআর হোয়াট এভার ফিল লাইক অ্যাজ পার প্ল্যান। তারা নিশ্চিত যে আর ঢুকবে না। মাঝখানে যে র্যাব চলে আসবে এটা কিন্তু প্ল্যানে ছিল না। র্যাব যে সবার আগে চলে আসবে এটা প্ল্যানে ছিল না। এইটাকে ড্যামেজ করে ওই যমুনাতে বসা কর্নেল রেজানুর। সুতরাং সেকেন্ড টায়ারে আসে আর্মি, আর্মিতে যাবে না বলা হয়েছে। সুতরাং তারা একটা উসিলা ধরতেছিল যাতে ওদের মূল টাইম ইয়েটা দেওয়া হয়েছে। পরবর্তীতে শুনলাম যে ভিতর থেকে যেন বিডিআর বের না হয়ে আসে। এটা কিন্তু নিজেরা বুদ্ধি এটা। আর ভিতরে যে অপকর্মগুলি হয়, যদি নিজস্ব অফিসার থাকে, যদি 44 ব্যাটালিয়নের সিও, তাহলে আপনি কি করবেন বলেন? এবং তাদের মধ্যে এটা হসপস লেগে গেছে যে এটা তো প্ল্যানে ছিল না গোলাগুলি। এরপরে দেখেন হাসিনা ওই খুনিদের সাথে কথা বলছে 14 জন লোকের সাথে। কমিশনে এটা আইসি কিনা জানি না আমি, বা 14 জনের সাথে কথা বলছে। সেলিম ওখানে ছিল জেলখানায়। সেলিম আমারে বলছে, স্যার যেই ছেলেটা বলে কাম 1 by 1 অফিসারদের বলতে ছিল, ওই ছেলেটাই আমার বলতে ছিল, স্যার আমার তো মারার প্ল্যান ছিল না, জিম্মি করার কথা ছিল। এবার এই যে গোলাগুলি করলো 6 রঙের গাড়ি থেকে, স্যার আমার নিজের হাতেই গুলি রিকোয়েস্ট করা ছিল, 2টা হাতে তার গুলি ইনজুরি, মেডিকেল সার্টিফিকেট। অর্থাৎ এই প্ল্যানটা ছিল সুপরিকল্পিত। কিলার গুলি বাইরে থেকে এসেছিল, ফ্রেমওয়ার্ক দিছে এতগুলি লোক মারবা, এতগুলি করবা। বাইরের লোকদের বলা হয়েছিল লেদার লিটন গং, তোমরা ভিতরে এসে লুটপাট করবা। এক একটা ফেস এইভাবে চালানো হয়েছিল এবং অন্যান্য জিনিসপত্র করা হয়েছে। এবং শেখ হাসিনাও জানতো, তাকে বলা হয়েছে আপনারা চুপ থাকবেন, কোনো অর্ডার দিবেন না। এই যে সিস্টেম একটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হলো সেনাবাহিনী, অপরাধী সেনাবাহিনী, তদন্ত করছে আপনি মনে করেন সরকার, এরা সবই সরকারি। তারপর বিচার মিডিয়া, এটাও সরকারি। বিচার ব্যবস্থা সবই সরকারি, সবই এক পক্ষ। এরপরে দেখেন কথা মুখ বন্ধ করার জন্য যে অফিসাররা ওখানে ইনভেস্টিগেশন করছে, তারা পরিষ্কার হয়ে গেছে এর সাথে তাপস অতপ্রতভাবে জড়িত। যারা বলছে তাকে মেরে ফেলা হয়েছে। আর এই অফিসারদেরকে একদম গুম, পরবর্তীতে 5 বছর জেল। এই এত অন্যায় অত্যাচার। আমি মধ্যে থেকে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি ঘুম থেকে বেরিয়ে অনেক সময় আপনি বলছিলেন, আপনার রেফারেন্স দিয়ে অনেকে বলছে আয়না ঘরে এবং বিডিআর পিলখানায় ওখানে হিন্দি স্পিকিং লোকজন ছিল, হিন্দি বলছে। তখন আপনাকে ব্যাড মাউথ করা হয়েছে, হাসিন মিথ্যা কথা কইতেছে, কর্নেল হাসিনুর ভুয়া, কর্নেল হাসিনুর এইটা, এবং আপনার কথা এটা বলা হয়েছে না। বিডিআর তদন্ত কমিশনের এখানে তারা স্পষ্ট ও অস্পষ্ট, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বলছে ভারতের এজেন্সি ওখানে ছিল। এখন অন্য আরেকজন ভদ্র মহিলা ক্যাপ্টেন নূরের বউ, সে নিজে বলছে আমি নিজ কানে হিন্দি কথা শুনছি। আচ্ছা, আপনিও যেমন ব্যাডমাউথ করা হয়েছে যে কর্নেল হাসিন মিথ্যা কথা কইছে, ওখানে কোনো হিন্দি কথার লোকজন ছিল না, আয়না ঘরেও হিন্দি কথার লোকজন ছিল না, মিডিয়ারও ছিল না, অথচ আপনাকে এবং ক্যাপ্টেন নূরের বউকে দুইজনকেই বলা হইলো তারা দুইজনেই মিথ্যাবাদী, ওখানে ভারতের কোনো কেউ ছিল না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা ভাই, আপনি দেখেন যে দেশের ডিজিএফআই ভারতের রয়ের উপরে কাজ করে, যে দেশের ডিজিএফআই মন লাগবর, উনি জানেন ঘটনা, উনি আজ থেকে চেপে গেছেন। এটা কোথায় যায় দেখেন, আপনার কোন জায়গায় আমরা গেছি। আমাদের সব এই 4-5 ডিজিএফআই ডিজিএফআই এরা পলাইছে ভারতের মাধ্যমে। তারপরে বলার কি অপেক্ষা আছে? ওরা এখানে থাকে না। এই দেশে তো ওরা মানে এদের পরিকল্পনায় দেশ চলে। যতটা মনে করেন এদেশে আমরা জানি
গুম খুনে যে নাটক হয়েছে, জঙ্গি নাটক, সবগুলি নাটক। মানুষ কি আমাদের মানে আমাদেরকে বোঝাই এমন পাইছে না ভারত, আর আমরাও বেকুব, আমরা তাই করছি। ভারত সীমান্তে আইসে গেছে, তাই এসে গেছে, কি হয়েছে? আমি বললাম আইসে আসলে হেড অফিস থাকতো, হাসিনা রেবা এসে নিয়ে যাইতো, পারে তো নাই, উল্টা আমরা দিয়ে আইছি। এবারে লজ্জার। আসলে এইগুলি বলে তো লাভ নাই, ভারত সরাসরি জড়িত ছিল, এটা প্রমাণিত। আরো তো এই যে টুকটাক এখন ঘটনা দেখেন, যেসব ছোট ছোট ঘটনাগুলি ঘটে গেছে, ভারত জড়িত। এখন তো উচিত আন্তর্জাতিক অপরাধ, মানে আন্তর্জাতিক ভাবে জাতিসংঘের কাছে নালিশ করা, ওকে আমাদের হাসিন ভাই, ডোমেস্টিক ম্যাটারে। আচ্ছা একটা কথা, আমরা আমার কাছে না শুধু, এটা আপনার কাছেও রিপোর্টটা গেছে, কি হয়তো জানেন সাবজেক্টটা। ওয়াকার ওখানে যে শুধু ভিতরেই ইন করে না তা না, ওয়াকারের উপরে অন্য আরেকটা দায়িত্ব ছিল। রিয়াল কিলার যারা, তাদেরকে ওখান থেকে সেফলি শেল্টার দেওয়া এবং এয়ারপোর্ট দিয়ে তাদেরকে বের করে দেওয়া। এখানে ওয়াকার এবং তাপস, সারা খাতুন, ওদের সাথে আরো শামস, এদের সাথে আরো কয়েকজন জড়িত ছিল। এটা সম্পর্কে কি আপনি একটু বলবেন, যে যারা ওখান থেকে এসে ঢুকেছিল তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত এই কর্ডন করে ওখানে নিয়ে যে ফ্লাই করে দেওয়া, এটার সাথে ওয়াকার কতটা ইনভলভ ছিল? ওয়াকারের দায়িত্ব এটা ছিল না মনে হয়, এটা সম্পূর্ণ দায়িত্ব ছিল অ্যাম্বুলেন্স, যতটুকু আমি জানি বেশ কয়েকটা অ্যাম্বুলেন্স ঢুকে এবং এগুলি চলে যায়। এটা আমি যতটুকু আমার ওই অফিসারটা বলতেছিল, নামটা আমার মনে নাই, ওই তেজগার ওখানে এসে অ্যাম্বুলেন্সটা চেঞ্জ করে, যে অ্যাম্বুলেন্স গুলো ছিল এটা আবার চেঞ্জ হয়, অন্য গাড়িতে উঠে ওই গাড়িটা ওই গোয়েন্দা সংস্থার গাড়িটা ফলো করে এয়ারপোর্ট পর্যন্ত ঢুকে যায়। শেষ মুহূর্তে ওই ডিজিএফ এর গাড়িটাকে ঢুকতে দেয় নাই, তারা বিমানে করে চলে যায়। এখন কথা দেখেন, এটা ছিল সম্পূর্ণ প্ল্যানিংটা ছিল, আমি যতটুকু মনে করি, সোহেল তাদের দায়িত্বে এই বিমান ম্যানেজ করা, এদেরকে সেভ করে নিয়ে যাওয়া। এখানেই আর্মি তো রয়ে গেছে আপনার ধানমন্ডি মাঠে, এখান থেকে বেরিয়ে যাবে, লাইট অফ ছিল, সুন্দর করে চলে গেছে। এখন এই পরিকল্পনাটা কিন্তু কঠিন পরিকল্পনা, কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, সবকিছু কিন্তু পরিকল্পিত ভাবে, এবং এক অংশ এরা জানে, এক অংশ তারা জানে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থারা জানতেন কম বেশি, কিন্তু কোন রকম কার্যকরী ভূমিকা নেন নাই। এটি হলো দুঃখজনক। এখন আপনি যেটা বলছেন আপনি শিওর না, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের কোনটা মিডিয়া শিওর বিভিন্ন, না ভাই, না ভাই, আমি তো শিওর, নিজ ওকে না কানে শোনা, বিমানে দিয়ে গেছে। ওকে না, আপনি যেটা বলছেন, আমি আপনার কথাটা, আপনি বলছেন যে ওয়াকারের দায়িত্ব ওটার ভিতরে ছিল, এটা সম্পর্কে আপনি জানেন না, আপনি এটা বলছেন। এখন আমি আপনার একটা সময়ের কথা মনে আছে যে সোহেল তাজ রিজাইন করছে এবং সোহেল তাজরে শেখ সেলিম থাপ্পড় দিচ্ছে, এই ধরনের একটা রিউমার মার্কেটে ছিল, আপনি জানেন? এটা রিউমার। ওকে, এখন এটাও আছে এখন যে সোহেল তাজের জন্য বিডিআর এর ইউনিফর্ম তৈরি করারও অর্ডার ছিল। আমার কাছে যে সোর্স আছে সেই সোর্সে বলা হয়েছে 17 বেঙ্গল তারা ওইখানে যখন অপারেশন শেষ করছে, ওই অ্যাম্বুলেন্স কে গার্ড দিয়ে পুরানা এয়ারপোর্টের ওখান পর্যন্ত নিচ্ছে, ওইখানে গিয়ে তারা গাড়ি চেঞ্জ করছে, এবং এখানে তার কোঅর্ডিনেশনে দায়িত্ব ছিল ওয়াকার নিজেই, এবং ওয়াকার ওর ভিতরে ইনভলভ করে নাই, কারণ হাসিনা বিশ্বাস করতেছিল না অন্য কোন অফিসারদেরকে। মোল্লা আকবর ছিল, কর্নেল জেনারেল মুজিব ছিল, তার র্যাঙ্ক তখন কি ছিল আমার খেয়াল নাই, কিন্তু সরাসরি ওয়াকারের ইন্টারভেনশন, সরাসরি ওয়াকারের তত্ত্বাবধানে বেশ কিছু কাজ ওখানে হয়েছে। এক কিছুর পরে বিডিআর কমিশন কি ওয়াকারকে, তদন্ত কমিশন কি ওয়াকারকে ডিপোজ করছে? ডিপোজ করা মানে জিজ্ঞাসাবাদ করছে বা জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাইছে? না, জিজ্ঞাসাবাদ করছে, কতটুকু তথ্য দিচ্ছে আমরা পরিষ্কার না, জিজ্ঞাসাবাদ করছে। এখন দেখেন, এই ফজলু সাহেব থাকাতে আপনি রিপোর্টটা পাচ্ছেন, অন্য কোন জেনারেল হলে রিপোর্ট পাইতেন না, এটা আপনি নিশ্চিত থাকেন। এই সাহস নাই। ওই যে আমরা ভয়ে আছি, ছোটকালে বাচ্চাদের শিখানো হয়তো না, বাইরে গেলে ভূত থাকে, রাতেবেলা যাবা না, ভূত আছে, বট গাছতলা যাবা না, চুল ছেড়ে বেরোবে না, এগুলো তো ছোটকালে শিখানো হয়। তা আমাদেরকে ছোটকাল থেকে শিখানো হচ্ছে ভারত বিশাল,
ওখানে কিছু করা যাবে না, এই মিথ থেকে বেরিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি। এটা হলে আমাদের আপনি একটা কথা শুনেন, আমি মামুন ভাই আপনার কাছে এখন আসবো। হাসিন ভাই, কষ্টের কথা বলি, নিউ ইয়র্কে একজন কনসাল জেনারেল পাঠাইছে, যে হয়েছে আওয়ামী লীগের পা চাটা লোকজন। এই লোকটা আমার সামনে বসে উচ্চারণ করে, দেখেন আমরা ছোট্ট কান্ট্রি, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিয়ে আমরা ডিপ্লোমেসি কি করব। এই মুহূর্তে নিউ ইয়র্কের কনসাল, বাংলাদেশের কনসাল জেনারেল আমার কথাটা শুনতেছে, সে বলে ভারতের সাথে পাঙ্গা নিয়ে আমরা কি ডিপ্লোমেসি করব। তাই বলছে আপনি রিজাইন করেন না কেন, দাদা চাকা খেয়ে গেছে, আপনি রিজাইন করেন, হাতে চুরি পড়েন, আর এই নিউ ইয়র্কের কোন ম্যাকডোনাল্ডস এর চাকরি নেন, বাউন্সার দিয়া বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে না। আচ্ছা, এখন ওয়াকার এয়ারপোর্টে তাদেরকে নিচে পালাইছে, কোথায় কি করছে, ডিজিএফআই কি করছে না করছে, এই লোক যদি রাওয়া ক্লাবে দাঁড়ায়া বলে নো বাট ইফ, ফুল স্টপ, আর্মি এর মধ্যে নাই, আমরা এর মধ্যে নাই, আমি এটা সাক্ষী। আচ্ছা, মিথ্যা কথা ড্রামা করতে গেলেও তো একটু ভালো সংলাপের দরকার হয়, গান গাইতে গেলেও তো একটা ভালো লিরিক্স এর দরকার হয়। ওয়াকারকে কি এগুলো সম্পর্কে কেউ ব্রিফ করে নাই যে তুমি শালা এগুলো কি কও? হাসিন ভাই, তারে কি এটা নিয়ে কেউ ব্রিফ করে নাই যে স্যার আপনি কি মন্তব্য দিতেছেন? আমি কিন্তু ভাই এর আগে অকারের সাথে আমার কথা হয় আমাদের ডিপ্রাইভ অফিসার নিয়ে, তখন আমি তাকে বলি এসব ইস্যুতে কোনো কথা না বলার জন্য, এটা বুদ্ধিমানের কাজ। সেই ভুলটাই সে করলো, প্রশ্ন করে না তুলতো তাহলে আজকে বিতর্কগুলি আসতো না তার বিরুদ্ধে, কিন্তু সে এই ভুলটা তাকে বিতর্কে মানা এড়াবে করছে কেমনে না। হাসিন ভাই? সে বিতর্কগুলো এড়াবে কেমনে? হি প্লেড দ্য রোল অফ মির্জাফর, প্লেড দ্য রোল এখন অফ জগৎ একটা সেন। হলো রোল সে করছে, যেটা ঠিক আছে, সরল বিশ্বাসে ম্যাডাম আপা বলছে ও দীর্ঘদিন ধরে প্রমোশন পায় না, বিএনপি তার প্রমোশন দেয় নাই। যাও, কথা হলো ভাই, যখন সে ফুল স্টপ বলছে এটা আই ক্যাচিং হয়েছে, জিনিসটা আরো সেন্সিটিভ হয়ে দাঁড়াইছে। আসলে এত কিছু হইতো না যদি আমরা সবাই আইন দায়িত্ব পালন করতাম। হাসিন ওই ভাই, আপনাকে অন্য প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করব। আপনাদের ক্যাপ্টেন টু মেজর প্রমোশন এক্সাম, মেজর টু লেফটেন্যান্ট কর্নেল প্রমোশন এক্সাম এটা হয়, এবং এই প্রমোশন এক্সামের আগে কয়েকটা আপনাদের একটা মেডিকেল টেস্ট হয়, মেডিকেল এটাকে কি বলে, আপনারা মেডিকেল করেন, এটাকে কি বলে, মেডিকেলি আপনি ফিট কিনা, ফিজিক্যালি ফিট কিনা, প্রমোশন মেডিকেল টেস্ট বলতে পারেন। মেডিকেল টেস্ট করে। ওকে, আপনি বলছেন বিএনপি তারে প্রমোশন দেয় নাই, অনেকদিন পায় নাই, শারীরিক ভাবে জেনারেল ওয়াকারের বর্তমানে পিসমেকার বসানো, তার হার্টের সমস্যা, তার হার্টের এই সমস্যা আজকের না, তার এই হার্টের সমস্যা ধরা পড়ছে সে যখন ক্যাপ্টেন সেই থেকে। আপনি এই লোকটারে মনে করেন এই আর্মি চিফ হওয়ার জন্য কোয়ালিফাইড ছিল? এটা তো ভাই আসলে দেখেন দলীয় ভাবে এটা করা হয়েছে, বড় লজ্জাজনক, লজ্জাজনক। আমি এটা আসলে এই যদি হয় আমাদের দেশপ্রেম, তাহলে অন্য লোক তার কাজ করবে না, অন্য যোগ্য লোক তো কাজ করবে না। আমি আপনার কাছ থেকে, আপনি একজন কর্নেল, তো আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে কোন লোক যদি মেডিকেল টেস্টে, মেডিকেল এক্সামিনেশনে যদি ফিট না থাকে, বা সাইকোলজিক্যাল টেস্টে সে যদি ইমব্যালেন্স থাকে, যার পিসমেকার বসানো থাকে, যার ওপেন হার্ট সার্জারি রিকোয়ারমেন্ট হয় বাইচে থাকার জন্য, একটা নাদান কি কইরা লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হয়, 46 ব্রিগেড কমান্ডার হয়, কইরা আর্মি চিফ হয়। হাসিন ভাই, আমি আপনার কাছে ভাই প্রতিটা প্রমোশন, প্রতি বছর একটা করে প্রমোশন হাসিনার সময় তাকে দেওয়া হয়েছে, প্রত্যেক বছর ডাবল প্রমোশন। হ্যাঁ, এটা যেহেতু আপন আত্মীয়, দলীয়করণ, স্বজন প্রীতি, এটা তো আওয়ামী লীগের চরিত্র, এটা তো আওয়ামী লীগের চরিত্র। আপনি কথা বলবেন, দেখেন স্বাধীনতা পরে শহীদ জিয়াকে সেনাপ্রধান বানালো না, সে সিনিয়র বানালো শফিউল্লাহ রে, এটা মরা ধরার লোক তারে বানায়, অসুবিধা নেই, বিপদ হবে না। ওই জিয়া বেশি কথা বলে, স্বাধীনতা ঘোষণা দিচ্ছে, একে দিলে সমস্যা আছে। এটা তো আওয়ামী লীগের চরিত্র, আপনি কোন বাইরে কেমনে যাবেন?
হাসিনা আমাদের তো রাজনীতিবিদদের ক্ষমতায় আইসা তার ফুফারে বানাইছিল আর্মি চিফ। আপনি কি জানেন জেনারেল মোস্তাফিজ সম্পর্কে আমাকে বাংলাদেশ আর্মির একজন জেনারেল কইছে যে তুমি কি মোস্তাফিজের ফিজিক্যাল কন্ডিশন জানো? আমি বলছি না। ও পেশাব করতে গেলে পায়খানা কইরা দেয়। উনি বলছে কেন? পায়খানা ধরে রাখতে পারে না। তো আওয়ামী লীগ তো এই পেশাব করতে গেলে পায়খানা করে দেয় এমন লোককেই তো আর্মি চিফ বানায়। এনিওয়ে, হাসিন ভাই, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, উইল বি ব্যাক আপনার কাছে। মামুন ভাই, অনেকক্ষণ আমরা হাসিন ভাইয়ের সাথে কথা বলছি। জেনারেল ওয়াকার একটা লোক, প্রথমত সে 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে তার দায়িত্ব পালন সে করে নাই, তার উপরে অর্পিত দায়িত্ব সে পালন করতে ব্যর্থ হয়েছে। 2, সে তার ব্রিগেড কমান্ডারের ডিরেক্ট অর্ডার ভায়োলেট করছে, ওবে করে নাই। 3, নীতিগতভাবে লোকটা তার মোরাল রেসপন্সিবিলিটি, এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ এ প্রফেশনাল সোলজার, এটাও সে ফুলফিল করে নাই। এরপরে কি এই লোকটা এই ভাষণ দিতে পারে যে আমাদের কোনো ব্যর্থতা নাই, আর্মি কোনো ইনভলভ না? এ ধরনের কথাটাকে আপনি কিভাবে দেখেন? ওয়াজ ইট জাস্ট এ জোক অর ইডিওসি অর বোথ? আপনার কাছে কি মনে হয়? এটা তো জোক তো বলাই যাবে না, তার ইডিওসিটিও বলা, এটা বলবো অডাসিটি। আর অডাসিটি এই জন্য বলবো, এখন সে যেই ভাষায় জাতিকে অ্যাড্রেস করছে, আমরা তাকে সেই ভাষায় অ্যাড্রেস করতে চাই। স্টপ, নো ইফ নো বাট, রিজাইন ইমিডিয়েটলি, তার ভাষায় বলতে চাই। ফ্যান্টাস্টিক মামুন ভাই, খুব ভালো বলছেন। আরেকটা কথা, রিজাইন ফ্রম দ্যাট পজিশন, এটাই তো প্রথম কথা। এবং আইনের কাছে আত্মসমর্পণ করো, তারপর বিচার যা হয় হবে। এখন আমি একটা কথা বলি, এই যে উলফ ল্যান্ড, একটা দেশের মোটিভেশন থাকে উলফ ল্যান্ড, কোড ওয়ার্ড, এটা আমাদের আর্মির বন্ধু বা ফ্যামিলি অনেক আত্মীয় স্বজন আছে। আমি উলফ ল্যান্ডটা এরশাদ রাব্বল থেকে তুলে দিল, তাহলে আর্মির কোনো মোটিভেশন নাই। কারণ এই আর্মির মোটিভেশন হয়েছে কি, যে পাকিস্তান আমলে একটা অপপ্রচার ছিল, বাঙালিরা ভীতু, আর্মিতে গেলে জামাই বিয়ে দিব না, আমার মেয়ে বিধবা হবে। এখন কি হইলো, আর্মি যাওয়ার মোটিভেশন হইলো সাম্রাজ্যবাদে ভাড়াটিয়া খাটো, একটা মিশনে একটা অ্যাপার্টমেন্ট, 2টা অ্যাপার্টমেন্ট। আমরা অনেক জানতে বলছি এটা করা যাবে না, দরকার আমরা তোমাদের আরো দিব, তোমাদের প্রফেশন হইতে হবে। হাসিনা ভাই কালকে কিংবা পরশু টকশোতে দেখলে খুব সুন্দর কথা বলছেন, এই যে ব্যবসা বাণিজ্য এইসবের মধ্যে থাকবে কেন? কে পিএইচডি করবে, অমুক করবে, এসব থাকবে কেন? তোমার সম্পূর্ণ মেধা থাকবে কি করে আমার উল্প্লেট থেকে আক্রমণ হবে, আমি কিভাবে প্রতিরোধ করতে করব, এইভাবেই হবে। আর আমাদের আর্মি তো রেড আর্মি হওয়ার কথা ছিল, চীনা চায়না কিংবা রেড আর্মি, এটা তো গণযুদ্ধের মধ্যে হয়েছে, এটা তো পাকিস্তান ইন্ডিয়ান আর্মি না, এটা তো পিপলস আর্মি। সমগ্র বাহিনীকে, সমগ্র 18 থেকে যারা নারী পুরুষ সবাইকে আমরা ট্রেন আপ করবো, এইটা হওয়ার কথা ছিল। আরেকটা কথা, আমি কিন্তু প্রথম একটা রিপোর্ট পড়ছিলাম, আমি তখন ঢাকায়, যে সে সময় যখন নাকি আমি শেভ করতেছিলাম, তখন আমার ওয়াইফ ডেকে বললো এই টিভিতে হচ্ছে। আমি দেখলাম আপনার ইসের কি নাম জানি, ও বক্তৃতা দিতেছে, নানক, হ্যাঁ এরকম ভাবে বক্তৃতা দিচ্ছে, আবার আসছে, মানে বিএনপি কে ষড়যন্ত্র করে বলতেছে। আমি তখনই বুঝে গেছি যে ভাষণ টাষণ দিতে আছে, উল্টা পাল্টা লাল সাদা পতাকা নাটক করতেছে। সেই সময় থেকে বিএনপির কোনো নেতৃবৃন্দ কিচ্ছু বলে নাই, পরবর্তীতে কিচ্ছু বলে নাই। আমি জানার মতে আমি জানি খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেয় নাই। এটা কি বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব এড়াইতে পারে? পারে না। আমাদের দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আরেকটা কথা, ব্রাদার্স ইন আর্ম, তাদের ভিতরে যুদ্ধে কোঅর্ডিনেশন করা থাকে, যে আমি এখানে আর্টিলারি করব, তুমি কভার দিবা, আমি আগে যাব, তো আরেকজন তাকে হেল্প করবে। যখন নাকি জানলো আমাদের ব্রাদার্স ইন আর্ম আক্রান্ত হয়েছে, এটা তো স্ট্যান্ড বাই অর্ডার থাকে আর্মিতে, স্ট্যান্ড বাই, কোনো চিপের দরকার নাই, চেন অফ কমান্ডের দরকার নাই। এই কারণে এই পুরা মেকানিজম যারা ছিল পুরা ঢেলে সাজাইতে হবে। আমি মনে করি যে যখন কোন আর্মি যখন সারেন্ডার করে, তখন ওটাকে রিফর্ম করার জন্য পুরা বানাইতে হয়, কেন ওই আর্মি মোরাল ভেঙে যায়। আমি তো মনে করি আর্মিকে ভাঙায়া আমাদের 2 থেকে 3 কোটি আর্মি তৈরি করা দরকার। হ্যাঁ, এবং ইন্ডিয়াকে যে ভয়ের নেগেটিভ আমরা মানি না, ওই উল্প্লেটে আনতে হবে। আর আমি সবসময় শুরু করছিলাম বিডিআর জেনোসাইড, আমার মনে হয়। আচ্ছা, আমি এক সেকেন্ড একটা কথাই তথ্য দিই, তারপর আপনারা কথা বলবেন। এই কথাটা না বললেই নয়। আমি কোথাও প্রথম একটা রিপোর্ট পড়েছিলাম, এই তার 2-3 মাস পরেই, সেটা বোধহয় হাসিনুর ভাই, জাকো ভাই আপনি পড়ে থাকবেন। ওই রিপোর্টটা ইংলিশে লেখা ছিল এবং লিখেছিল, এই রিপোর্টটা আর্মির এবং সাংবাদিক এবং দেশপ্রেমিক মিলে একটা গবেষণা করে এটা লিখছে।
এবং ওইটা ইংলিশে ছাপাইছিল, বলছিল যে এই রিপোর্টটা যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে তাদের জন্য না, শুধু যারা দেশপ্রেমিক তারা পড়বেন। কেন এটা পড়তে আমারই লাগছিল, ধীরে ধীরে পড়তে লাগছে ৩-৪ ঘন্টা, আমি 2 সেশনে পড়ছি, 2বার পড়ছি। এখন এটা আউট অফ নাই, ওখানে কিভাবে পুরো ডিটেলস লেখা আছে। এই রিপোর্টটা কি এই যে আমি বলছে উনি কি পড়ছে দেখছেন? এখন আমি দেখলাম ওখানে কেউ পড়ে না, আমি ফার্স্ট, এবং বলল কোন দেশপ্রেমিক সাংবাদিক যেটাকে বাংলা করে অনুবাদ করতে পারে তারও কৃতজ্ঞ থাকবো। আমি কয়েক জায়গায় এটাকে দেখাইছি। এখন হাসিনুর ভাই এটা পড়ছেন কিনা, জাগো ভাই পড়ছেন কিনা আমি জানি না। তবে এখন প্রশ্নটা হলো যে যদি এইটাকে আমরা আর ডিলে করি, সামনে নির্বাচন চলে আসতেছে, এইটা নিয়ে যাতে কোনো কথা না হয়, অনেক রকম ড্রামা হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে, একের পর ইস্যু তৈরি করা হচ্ছে, এইটাকে হালাল করা যাবে না। ধন্যবাদ। ওকে মামুন ভাই, হাসিন ভাই, আমি আজকের অন্য বিষয়ে কথা বলবো, আমরা শোটা খুব তাড়াতাড়ি শেষ করব। হাসিন ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করি, সোহেল তাজ এখনো দেশে, জেনারেল ওয়াকার এখনো দেশে, আরো অপরাধীরা 2-4 জন যারা এখনো দেশে, যারা দেশে বসে সার্বিকভাবে চেষ্টা করছে এই বিডিআর এর যে কমিশন, এই কমিশনটাকে প্রশ্নবিদ্ধ করে যে তাদের এখতিয়ার আছে কিনা তদন্ত করা, এবং তাদের এই রিপোর্টের কোনো ভ্যালু আছে কিনা, এবং এটার উপরে কোনো বিচার কার্য হবে কিনা, তারা প্রশ্নবিদ্ধ করার সার্বিকভাবে চেষ্টা করছে। যেমন আওয়ামী লীগের তৎকালীন সুবিধাভোগী স্বাধীন মালিক ব্যারিস্টার, সে বলে তদন্ত করার দায়িত্ব শুধু ইউনিফর্মড অফিসারদের। আমি জানি না ব্রিটিশ ল এর কোন জায়গায় বা বাংলাদেশের কনস্টিটিউশনের কোন জায়গায়, পৃথিবীর এমন কোন ল আছে কিনা যারা বলবে শুধু ইউনিফর্ম অফিসারদেরই তদন্ত করার অধিকার আছে। এ ধরনের কথাবার্তা নিয়ে বিতর্ক তৈরি করা একটা জিনিস, এই বিচারটাকে কমপ্লিটলি বিলম্বিত করার নামে শেষ করে দেওয়া, যাতে তদন্ত রিপোর্ট যেটা আসছে এটাকে মিনিংলেস করা। আপনি কি দেখেন যে এই তদন্ত রিপোর্টটাকে ভ্যালুয়েবল করে এই মুহূর্তে প্রতিবেদনটাকে পাবলিক করা? বাহার, এই যে আইজি বাহার, তাকেও দায়ী করা আছে, সে এখনো দায়িত্বে আছে, পুলিশের আইজি, একে এখন রাখা হয়েছে। জেনারেল ওয়াকার এখনো কেন রিজাইন করে নাই? অন্যান্য যারা আছে, যারা এটার সাথে জড়িত, সোহেল তাজকে কেন এখনো স্টাডিতে নেওয়া হচ্ছে না? এ ধরনের প্রশ্ন এখন আসা উচিত কিনা? সিন ভাই, এই আলোচনার মধ্যে যদি আজকের আলোচনাটাকে আপনি কনক্লুড করেন। ভাই, এটা স্বাধীন কমিশন, সর্বোচ্চ কমিশন, তদন্ত কমিশন। এখানে ইফ বাটার কোনো কায়দা নাই। ওই ভাই যেটা বলছেন, আদেশ বাইরে হয়েছে, অ্যারেস্ট, এবং আইসিটিতে মামলা করা আছে। আমরা নেক্সাস থেকে নিয়ে গেছিলাম বিডিআর ভাবিতে, আইসিটিতে মামলা করা আছে, সুতরাং কাজ আগানো আছে। এখন অ্যারেস্ট করার জন্য আদেশ দিতে হবে, বা আইসিটি আবার ওই প্রতিটা কেস ইস্যু ধরে নিয়ে তদন্ত করে চার্জশিট দাখিল করতে হবে, বাট তারা অ্যারেস্ট হইতে হবে, দায়িত্বে থাকতে পারবে না। আমি মনে করি আগামীতে যাতে এই ধরনের কোনো ভুল না হয় তার জন্য আমাদের কঠোর হইতে হবে। এবং একটা আমরা 57 জন অফিসার মারা গেল আমাদের ভারতের চক্রান্তে, এটা বিশাল একটা মানে কমিশন বলবো, সাহসের কমিশন। আমরা এখন বলতে পারতেছি আসলে আমাদের ভারত কোন শত্রু বন্ধু ছিল কিনা। ভারত বরাবরই আমাদের শত্রু ছিল, আগামীতেও আমার শত্রুই থাকবে, বন্ধু হওয়ার কোনো স্কোপ নাই। যারা বিশ্বাস করে তারাও আমাদের ওই পক্ষেরই লোক, সুতরাং ভারতকে আমরা কখনোই আপন করে নিব না। আর এর সাথে অতপ্রতভাবে জড়িত আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের এই দেশে আর কোনো নির্বাচন বা কোনো কিছু করার অবকাশ মানে সুযোগ নাই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেককে, যাতে এই দেখেন সবাই মোটামুটি শেখ পরিবারের লোক, তাদের ঘৃণাবোধ থেকে হোক, যে থেকেই হোক, আর্মিকে নিয়ন্ত্রণে নিতে হবে। যখন 111 করছে, আর্মি সবসময় ডিস্টার্ব করে, চুরি চামারি করতে বা লুটপাট করতে, তা আর্মিকে দুর্বল করে ফেলা ছিল মূল উদ্দেশ্য। ভারতের এটা অ্যাচিভমেন্ট। এদের মূল প্ল্যান ছিল বিডিআর থেকে অফিসার সরিয়ে ফেলা হবে, ওইখানে সিভিল অফিসার দিবে আমাদের ইয়ার মতো, বিএসএফ এর মতো। সেটা আলটিমেটলি হয় নাই, আর্মির প্রেসারে হোক যাই হোক, সেটা কিন্তু হয় নাই। এবং বিডিআর আইনটা দুর্বল ছিল,
সেটাকে কঠিন করা হয়েছে। তারপর আমি এখনো নিজে সবসময় বিডিআর বলি, বিজেপি বলি না। এই সরকার উচিত নামটা চেঞ্জ করা, ইউনিফর্মটা চেঞ্জ করা, গর্বের বিডিআর গর্বের জায়গায় থাকুক। এবং আমরা এই এত ক্ষতির মধ্যে দিয়ে শিখি, এত সুন্দর একটা সদস্য বিডিআর। দেখেন আমার লজ্জা লাগে, আমি সেই যে গেছি, মানে 8 সালে গেছিলাম মনে শেষ, আর আমি যাই নাই। এই 24 সালে এসে আমার বিশেষ কারণে আমি নিউ মার্কেটে গেলে বিডিআরে ঢুকি। আমার খুব লজ্জা লাগতেছিল, এরা আমাদের গায়ে হাত তুলছে, আমাদের অফিসে মারছে, এরা তো এরকম ছিল না। এই আওয়ামী লোকগুলি আমাদেরকে শেষ করছে। ঘৃণা ঘৃণা আওয়ামী লীগ, এদের এই দেশে কোনো স্থান নাই। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে হাসিন ভাই আপনি দেখেন, আল্লাহ না করুন বা জনগণ যদি ভোট দেয় আমি মেনে নেব, তারা যদি, আপনি কি মনে করেন এই মুহূর্তে বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে তাইলে বিডিআর পিলখানা ম্যাসাকার অথবা গুম খুন এর কোনো বিচার কার্য আসলে হবে, এর কোনো সম্ভাবনা দেখেন? ভাই এখন কিন্তু সে আগের দিন নাই, আপনার কথা ঠিক আছে। এখন কিন্তু ছাত্ররা, এই জেনারেশন ছাত্ররা ঐক্যবদ্ধ, তারা জানে সরকার কেমন ফালাইতে হয়। একবার যখন ভয় ভেঙে গেছে, এটা ভেরি ডিফিকাল্ট এদেরকে ম্যানেজ করা। কোন সরকার, যেই সরকারই আসুক, অন্যায় করতে পারবে না, ন্যায় বিচার হাসিন ভাই পদ্ধতি হবে। একটা কথা আপনি বোধহয় স্বীকার করবেন, ছাত্রদল এবং ছাত্রলীগ এরা যদি একত্র হয় উইথ এনএসজি এবং ভারতীয় ব্যাকআপ, সেক্ষেত্রে আপনি যদি বলেন এনসিপি আর শিবির তারা ঠেকায় দিবে, ওয়েল আমি কথা শুনে আমার ভালো লাগে, কিন্তু আমি বাস্তবতা চিন্তা করি। আপনি মনে করেন কিনা এদেরকে ঠেকাইয়া তারা বাংলাদেশটাকে এভাবে যেভাবে করতে চায়? ধরেন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো, বিএনপির হাতে সরকার, ভাই সরকারের এগেনস্টে যে ভারত সমর্থিত একটা সরকারকে হঠাৎ করে ফেলে দেওয়া, ইটস নট গোয়িং টু বি ইজি। আপনি খেয়াল করেন হাসিনা কোন জনপ্রিয়তা নাই, কোন সাপোর্ট নাই, জনগণ কেউ তাদেরকে ভোট দেয় না। 16 বছর লাগছে কিন্তু ক্ষমতা থেকে সরাইতে। কত জীবন নষ্ট হয়েছে, কত বীর পুরুষকে ঘরে বসে থাকতে হয়েছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে বসে থাকতে হয়েছে। আমি সিম্পল হইতেই যদি আমি দেখি, মানে যদি আপনি জিজ্ঞাসা করেন বিএনপি যদি সরকার গঠন করে, আমি দেখি না বাংলাদেশে আয়নাঘরেরও বিচার হবে এবং তদন্ত কমিশনের যেখানে হাসিনার বিরুদ্ধে যত রায় হয়েছে, ইভেন দেন ওই যে কক্সেস বাজারের প্রদীপ সেনা ওসি প্রদীপ, তারও ফাঁসি হবে না, আমি দেখি না। ভাই আমি একটু বলি, আমি বলতে যাচ্ছি এই যে মনে করেন বর্তমান অবস্থা, এই তাজুল ভাইয়ের মতো লোক ফাইট করে যাচ্ছে, বিচারক কিন্তু হাসিনা রায় দিছে, এটা কিন্তু আমাদের বিশাল পাওয়া। এবং ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতের বলবো না, শিবিরের ছেলেদের সাথে আমার সম্পর্ক ভালো, সব ইউনিভার্সিটিতে প্রায় যাই আমি। ওদের 10টা সমান মনে করেন 50টা আওয়ামী লীগ, অথবা 10টা শিবিরের সমান 100টা বিএনপি। আমি আগে জানতাম এক একটা ছোট ছোট দল মানে অনেক, আসলে হাতে গোনা কয়েকজন লোক। এই ছাত্ররা, এই যে পুলিশ এবার অ্যারেস্ট হলো, পুলিশ এত অ্যারেস্ট হয়ে পুলিশ যে বিব্রত অবস্থায় পড়ছে, এই পুলিশ আর ভুল করবে না। এখন একটা জিনিস আমাদের করণীয় দরকার ছিল ভাই, হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কার জন্য হয়েছে? এটা ডিজিএফআই এর জন্য হয়েছে, এনএসআই এর জন্য হয়েছে, পুলিশের জন্য হয়েছে? এই জায়গায় সংস্কার করা হয় নাই। যে ডিজিএফআই কখনো আর পলিটিক্যাল কথা শুনবে না, কোনো অনৈতিক কথা শুনবে না। ডিজিএফআই কখনো দলীয় পারপাস সার্ভ করবে না, দেশের পারপাস সার্ভ করবে। আমাদের এনএসআই দেশের, আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলোকে স্থায়ী করতে হবে। আওয়ামী লীগের গোয়েন্দা বা বিএনপির গোয়েন্দা বা জামাতের গোয়েন্দা এগুলি থাকবে না, একটাই গোয়েন্দা, দেশের গোয়েন্দা, তার 100 বছর সামনে থাকবে। এটাই হওয়া উচিত আমাদের কাম্য। এখানে একটু রিফর্ম জরুরি দরকার, নাহলে একটু সমস্যা আছে। ওকে, আপনি কি এইটা মনে করেন না, আল্লাহ না করুন বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে এবং ভারত সাপোর্টেড যে কোনো গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট ফর্ম করে, আমার কথাটাকে আপনি নেগেটিভলি নিয়েন না হাসিন ভাই, তাজুল ইসলামের মতো লোককে আবার গ্রেফতার করা হতে পারে। বিএনপি যদি সরকার গঠন করে, তাজুল ইসলামের মতো লোককে গ্রেফতার করা হবে এবং এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে, আপনি মনে রাখেন। আমি জানি,
আমি জানি, Okay. তারপরে মনে করেন ভাই প্রতিরোধ হবে, কষ্ট হবে, ডিফিকাল্ট হবে। এখন তো মনে করেন বিএনপির ঘাড়ে ভারত চাপবে, আমরা ভারতকে এখন আমরা আইডেন্টিফাই করতেছি, সবসময় প্রতি সময় ভারতকে, জনগণকে উৎসাহ দিচ্ছি, সাহস বৃদ্ধি করতেছি, তোমরা ভারতের বিপক্ষে কথা বলো, সাহস সঞ্চার করো। ঘরের মা তার বাচ্চাকে শিখাবে ভারত আমাদের শত্রু, স্কুলের টিচার বলবে ভারত আমাদের শত্রু। ইনশাল্লাহ আমরা জেগে উঠবো, স্বাধীনভাবে থাকবো। ওকে মামুন ভাই, আমি কনক্লুড করার কথা বলবো আপনাকে আপনার আলোচনার মাধ্যমে। এই বিষয়টাকে আমরা শেষ করব, কারণ আমি অন্য একটা বিষয় অন্য গেস্টদের সাথে আলাপ আলোচনা করব। মামুন ভাই, আপনি কনক্লুড করেন। আচ্ছা, খুবই সুন্দর আপনার অ্যাপ্রোচ করছেন। কনক্লুড একটাই, যেটা ধরেন আমি 2019 সালে একটা বলছিলাম বিরাট একটা সেমিনারের মতো, সব মানে বামপন্থী সবাই আর অনেকে সবাই, আমি বলছিলাম আজকে ভারতকে যারা বন্ধু বলে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু। এইটা তারপর এখানে আবার কয়েক বছর আগে আবার বলছিলাম, শত শত আমার বিরুদ্ধে ফেসবুকে লেগে গেল, তারপর একটা বিরাট একটা আর্টিকেল লিখলাম যে ভারতের জনগণ, পাকিস্তানের জনগণ তারা আমাদের শত্রুরা, শাসক গোষ্ঠীর শত্রু। আর একটা কথা, আজকে যদি আমরা মনে করি যে, আমি কিন্তু সবসময় বিডিআরই বলতাম, হাসিনুর ভাইয়ের সাথে আমি একমত, দারুণ কথা বলছেন, বিডিআর আগের জায়গায় ফিরতে হবে, আগের ইউনিফর্ম থাকতে হবে। ওই আপনি যদি ইউনিফর্ম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করলে লোকের চরিত্র মাথা তো একই থাকে, লোকটা তো ওই দায়িত্ব রইল। কাজে এইটার মধ্য দিয়ে মানুষতাত্ত্বিক ভাবে প্রমাণ করা হচ্ছে যে বিডিআরই শত্রু, ইন্ডিয়া শত্রু না, ওয়াকার শত্রু না, মঈন শত্রু না, হাসিনা শত্রু না। এই মেসেজটা দিচ্ছে, আমরা এটা মানতে রাজি না। আরেকটা হলো যে 15ই অগাস্টের যেসব ফ্যামিলি, বিশেষ করে তাজ, সোহেল তাজ এবং হাসিনা, এদের মাথায় ঢুকাই দিছে, দেখো না আমরা যে বলছিলাম যে গোপন 7 বছর চুক্তিতে তোমাদের আর্মি থাকবে না, আর্মি থাকলে মারছে। কাজে এদের মানুষ আর্মি থাকবে না, আর্মি সাফ করো। ওদের হাসিনার ভিতরে ঢুকাই দিছে যে ওই যে আপনার যে বিবিসির যে সাংবাদিক ছিল, তাকে বলছিল সাংবাদিক, সে বলছে তুমি আপনি পলিটিক্সে কেন আসতে চান? তো বলছিলেন যে না আমি প্রতিশোধ নিতে চাই, তখন থামাই দিছিল, না এটা বলা যাবে না। তো সে প্রতিশোধ নিতে আসছে, আর ওই যে ভারতে তার ব্রেন ওয়াশ করছে যে কি, যে তোমার শত্রু আর্মি, আর্মিকে মারলে প্রতিশোধ হয়ে গেল না। বিষয়টা ওই জায়গায় বুঝতে হবে। কাজে আজকে এই বিডিআর যে এই কার্নেস বলে, আমি কার্নেস বলতে রাজি না, ইটস আ বিডিআর জেনোসাইড। আরো বলে আমাদের স্বাধীনতা সর্বমুহূর্তে আক্রমণ, এইটা হলো সর্বশেষ। এখন আমাদের প্রশ্ন হয়েছে যে সাধারণ ছাত্ররা যে একটা ইউটিউব আপনার ক্লিপ দেখাইতে পারবেন জ্যাকব ভাই, যে যখন নাকি বিডিআর গেছিল তখন বলছিল ভারতের দালালরা সীমান্তে ফিরে যাও। তাহলে সাধারণ ছাত্রদের যে এই যে জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান উত্তর যে আমরা সেমি বিপ্লব করলাম, এখানে ভারতের পরাজয় হয়েছে, এই প্রথম পরাজয় হয়েছে 71-এর পর থেকে, তারা পালায় গেছে। কাজেই এখানে শত্রু চিহ্নিত করে ফেলছে সাধারণ ছাত্র হলো ভারত। কাজে আজকে এই আর্মিকে স্ট্রং করতে হবে এবং এখন ভারতের সাথে সকল কূটনীতি সব স্থগিত করতে হবে, অ্যাটলিস্ট ফর 10 ইয়ার্স, সীমান্ত থেকে সব করে। আর তাজুল ইসলাম সাহেব সম্পর্কে আমার প্যারিসে দেখা হয়েছিল, একসময় শিবির করতো, জামাত করতো, এবি পার্টি করে, কিন্তু এখন তাদের মাজা শক্ত হয় নাই। কেন শক্ত হয় নাই? সবাই মনে হচ্ছে তার বাবা দিচ্ছে। আরে সে বাবা দেওয়ার কে? এই বিচারপতি তারাই সিদ্ধান্ত নিচ্ছে, তবুও সে সাহসিক ভাবে যে উদ্যোগ নিছে, এটা তাকে বলতে হবে। কিন্তু এটা একটা খুব দুর্বল, সে যে দিছে, যে ফাঁসির রায় দিল মাত্র 2 জনকে, হাসিনা এবং যারা কোনোদিন আসবে না জীবিত হয়ে। আর যদি কোনো সময় আসে, ওই ইসের মতো আপনার যে ওই যে আছে না গামছা কাকে বলে জানছেন তো? হ্যাঁ, তো এই যে কাদের সিদ্দিকি, গামছা সিদ্দিকি রে যখন নাকি দিয়ে আমাদের সীমান্তে যুদ্ধ করাইলো, পরে কারা তাকে আইনা মৃত্যুদণ্ড মকুব করাইলো। আগামীতে যেই সরকার হোক না, কোয়ালিশন সরকার হোক, জামাত হোক, বিএনপি হোক, যা মারাতা হোক, এরা কিন্তু ভারতের সমর্থনই আসবে। কাজে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এই নির্বাচন মানে জেনারেল ওয়াকার এই নির্বাচন বাস্তবায়ন করবে, সে ক্ষমতা থাকা পলিটিক্যাল কোনো নির্বাচন হতে পারবে না। ভারতের আর্মির যারা নির্দেশ দিয়েছে যে বাংলাদেশে নির্বাচিত সরকারের কথা হবে। কাজেই ভারত যেহেতু প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করছে, ভারত যখন আমাদের আর্মির উপরে, বিডিআর মানে কি, আর্মি ফার্স্ট লাইনের আর্মি, তো কাজে আমরা উই আর এট ওয়ার। এখন ভারতের সাথে যারা এই যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে, যে আমাদের যে এখন যে ডিফেন্স অ্যাডভাইজার, সে গেছিল দুবাই গিয়া, কাতারে গিয়া কি কথাটা বলছে, এবং 3 দিন আগে কেন গেল ওইখানে ইন্ডিয়ায়, এবং আমাদের যে ইউনিসেফ কেন কথা বলছে, এইসব নত যেন আলোচনা করা যাবে না। এক কথায় হাসিনুর ভাইয়ের সাথে আমি 100% একমত। দরকার হলে আর আমরা 100 বছর যুদ্ধ করবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এই বাঙালি জাতি বীরের জাতি, এটা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লাহ।
আমরা প্রথমে যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে আমরা যে কথাগুলো বলেছি, ওখানে একটা কথা বলেছি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন এবং ফকির মামুন একটা কথা বলছে, সেটা হচ্ছে এই বিচারিক নর্ম অনুযায়ী বিডিআর পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে, এই রিপোর্টটা প্রকাশের সাথে সাথে গভর্নমেন্টের দায়িত্ব ছিল যে এর সাথে জড়িত যারা তাদেরকে হাউস অ্যারেস্ট করা, সরকারি চাকরিতে থাকলে তাকে চাকরি থেকে এই মুহূর্তে সাসপেন্ড করা। এবং আমরা যদি পশ্চিমা বিশ্বের আইন ফলো করি তাহলে তাদের উচিত ছিল জেনারেল ওয়াকার সহ আইজি বাহার সহ অন্যান্য লোকজনদেরকে এই মুহূর্তে কাস্টাডিতে নেয়া, কিন্তু এই কাজটা আমরা দেখি না। বর্তমানে যে নির্বাচন খেলার কথা বাংলাদেশে চলছে, এই নির্বাচনটা যদি হয় এবং ভারতের সাপোর্ট নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে, তাইলে একটা জিনিস আমরা খুব ভালোভাবে জানি, কোনো গুম খুনের বিচার হবে না, আয়না ঘরেরও বিচার হবে না, এবং বিডিআর হত্যাকাণ্ডেরও কোনো বিচার হবে না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছে তাজুল ইসলাম সাহেব, অনেক সাহসী এক পুরুষ, সৎ মানুষ, ভালো মানুষ, দেখা যাবে তাকেও গ্রেফতার করা হবে। কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত বহু লোকজন এই মুহূর্তে সরকারি চাকরিতে বহাল আছে। সোহেল তাজের মতো লোকজনরা এখনো বহাল আছে, জেনারেল ওয়াকারুজ্জামানের মতো লোকজনরা এখনো বহাল আছে। বহাল থেকে সব বিচারকে নষ্ট করার জন্য বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ পর্দার অন্তরালে থেকে ষড়যন্ত্রটা পাকিয়ে যাচ্ছে, এবং তারা প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা পাচ্ছে ভারত থেকে। এটা গেল বাংলাদেশ প্রসঙ্গ। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনৈতিক সমাধান চাই, আমি প্রায় বলে থাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আরো কয়েকটা বছর কন্টিনিউ করা উচিত। দেন যদি বাংলাদেশের গভর্নমেন্টের একটা ফেয়ার স্ট্রাকচার ওখানে তৈরি হয়, এটা আমার কামনা। বেগম খালেদা জিয়া যে প্লেনে করে লন্ডনে যাবে, আমি জানি ওই প্লেন বাংলাদেশে গেছে, ওনাকে হয়তো লন্ডনে নেওয়া হবে, কিন্তু নৈতিকভাবে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সন্তান তার বাবা মার ডেড বডি নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগের হাসিনা যেমন তার মৃত বাবা মাকে নিয়ে রাজনীতি করে, বিএনপির মধ্যেও এখন সেই একই অভ্যাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে পারিবারিক রাজনীতির আলোকে, বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপটে ভারতীয় আধিপত্যবাদ আরো শক্তিশালী হয়। কারণ পরিবারতান্ত্রিক রাজনীতির স্ট্রাকচারে যোগ্যতা কোনো বিষয় না, অভিজ্ঞতা কোনো বিষয় না, নীতি কোনো বিষয় না, সততা ইমানদারি কোনো বিষয় না। পরিবারতান্ত্রিক রাজনীতিতে ভারতকে কে বেশি চাপতে পারবে, ভারতকে কে কত বেশি দিতে পারবে, বাংলাদেশকে কত ধ্বংস করা যাবে, পরিবারতান্ত্রিক রাজনীতির দর্শন হলো এটা। বাংলাদেশে এর কি ব্যতিক্রম আমরা চাই? আমরা সবাই চাই, সবাই পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের জন্য আমরা কেউ কর্নেল হাসিন হতে চাই না। এই পরিবর্তনের জন্য আমরা কেউ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বা ডক্টর শাহনাজ আলম লিপি হতে চাই না। আমরা কেউ ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির হতে চাই না। আমরা কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হতে চাই না। আমরা কি হতে চাই? আমরা ফালু হতে চাই, আমরা আব্বাস হতে চাই, আমরা আমির খসরু হতে চাই, আমরা সালাউদ্দিন হতে চাই, আমরা ভারতের দালাল হতে চাই, যাতে প্রতি মাসে আমরা ভারতে শপিং করতে যেতে পারি, ভারতীয় সিনেমা দেখতে পারি, সর্দি কাশি হলে কলকাতায় গিয়ে বিনা পয়সায় চিকিৎসা পেতে পারি। এইটাই যদি হয় আমাদের রাজনীতির অর্জন, দেন আমাদের দেশের জন্য বিশাল একটা অশনি সংকেত। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা